দুইটা ব্যাচই একসাথে। আচ্ছা, তোমাদের কন্টেন্টে দেখো তো এই জিনিসটা একটু বাদ পড়ে গেছে, আইসোটোপ আইসোটোন, এই এটা দুটো একটু ইনক্লুড করো কন্টেন্টে। আইসোটোপ, আইসোটোন, আইসোবার, পরমাণুর কণিকা, আর একটা ইনক্লুড করবা হলো নিউক্লিয়ার বিক্রিয়া। নিউক্লিয়ার বিক্রিয়া তিনটা: ট্রান্সমুটেশন, নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার ফিশন। এটা একটু কন্টেন্টে অ্যাড করে দিবা, এই তিনটা জিনিস। এই তিনটা লিখতে ভুল ঠিক ছিল না। কন্টেন্টে এই তিনটা জিনিস অ্যাড করবা, কন্টেন্টে কিন্তু এই তিনটা জিনিস বাদ পড়ে আছে। ঠিক আছে, আমরা পড়াবো, সমস্যা নেই। তাহলে আইসোটোন, আইসোটোপ, আইসোবার, আর একটা এর সাথে আইসো ইলেকট্রন, এগুলো এমসিকিউ তে আসবে, বুঝছো? আইসো ইলেকট্রন কি জিনিস, পরমাণুর কণিকা, নিউক্লিয়ার বিক্রিয়া। ঠিক আছে, এটা পার্ট পার্ট ওয়ান এর মধ্যে দেখো, এটা পার্ট ওয়ানে। পার্ট টু তে তো আমরা যাই নাই, দ্রব্যতা হলো পার্ট টু, পার্ট ওয়ান এর মধ্যে। আর ক্লাস সবাই শেয়ার দিবা, এর পরে তোমাদের যে পোস্ট দেওয়া হবে, ওই ক্লাসের পরে পোস্ট, ওই পোস্টে সবাই ক্লাসগুলো শেয়ার করে দিবা। আর এখন যারা কলেজে ভর্তি হচ্ছ, অবশ্যই যদি পরিচিত ফ্রেন্ড থাকে তাহলে সবাইকে ইনভাইট করবা, যাতে দ্রুতই সবাই ক্লাস শুরু করতে পারে। তোমাদের এই চ্যাপ্টার হয়েছে? হ্যাঁ, এই চ্যাপ্টার যারা প্রথমে রেটিনাতে পড়তো, এখান থেকে 1-1.5 বছর আগে, তখন একবার হয়েছিল। আর পরে যারা শুরু করছিল ওরা করতে পারেনি, এই জন্য এই চ্যাপ্টারটা দুইজনের দেওয়া হয়েছে। এইচএসসি 23, এইচএসসি 22-23। ঠিক আছে, এইচএসসি 22-23। ওকে, তাহলে আসো আমরা এই তিনটা টপিক একটু বাড়ছিল, একটু লিখে নিও, তিনটা জিনিস একটু ইনক্লুড করে লিখে নিও। তো দেখো আমরা কি পড়তেছিলাম, আমরা পড়তেছিলাম হলো আহ্বান নীতি শেষ হয়েছিল, এর পরেরটা হলো পাউলির বর্জন নীতি। পাউলির বর্জন নীতি কি দেখো, একটা পরমাণুতে কোন একটি অরবিটালে দুটি ইলেকট্রনের একটা পরমাণুতে কোন একটা অরবিটালে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হবে না, অন্ততপক্ষে একটা কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হবে। ঠিক আছে, হ্যাঁ আজকে এইচএসসি 22-23-এর ক্লাস। না না জান্নাতি, এটা তোমাদের ক্লাস না, তোমাদের ক্লাস তো গ্রুপে বলেই দিছি আমি, তোমাদের ক্লাস তো গ্রুপে বলে দিছি কালকে 3টায়।
একটা পরমাণুতে কোন একটি অরবিটালে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হবে না, ন্যূনতম একটা কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হবে। খেয়াল করো, আমি যদি উদাহরণের মাধ্যমে দেখাই, যেমন হিলিয়াম। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো 1s2। তো এই 1s2 যেটা আছে, তার মানে এটা যদি নিউক্লিয়াস হয় হিলিয়ামের, এটা হলো সেই প্রথম কক্ষপথ যেখানে শুধু 1s আছে। তো এই যে 1s অরবিটালে যেখানে দুইটা ইলেকট্রন আছে এই জায়গাটাতে, এই দুইটা ইলেকট্রনের যে চারটা কোয়ান্টাম সংখ্যার মান সেটা আমরা দেখব। তাহলে এখানে যে দুইটা ইলেকট্রন, আমি যদি প্রথম ইলেকট্রনটা এভাবে লিখি ঘর ঘর দিয়ে, এই যে দুইটা ইলেকট্রন, এই ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান এক কিনা আমি দেখব। তাহলে প্রথম ইলেকট্রনের জন্য এভাবে লেখো, আমাদের মনে আছে তো L = 0 হলে সেটা হলো s অরবিটাল, 1 হলে p অরবিটাল, 2 হলে d অরবিটাল, 3 হলে f অরবিটাল, না হলে উপস্তর গুলা। তাহলে প্রথম ইলেকট্রনের জন্য এই যে প্রথম কক্ষপথে আছে, প্রথম ইলেকট্রনের জন্য E1 হিসেবে আমরা দিতে পারি যে প্রথম ইলেকট্রনটার প্রতীক আমরা দিলাম E1, বা E1 লেখারও দরকার নাই যেহেতু প্রথম ইলেকট্রন বলছি। তাহলে এক্ষেত্রে n এর মান কত? 1s এর জন্য n এর মান 1, এই যে এখানে এটা কিন্তু n এর মান প্রথমটা। আর s এর জন্য l এর মান আমরা কত জানি? এই যে s এর জন্য l এর মান দেখো 0। আর l এর মান যদি 0 হয় তাহলে m এর মানটা অবশ্যই কি হবে? 0। আর ধরে নিচ্ছি যে প্রথম ইলেকট্রনটা ঘড়ি কাঁটার দিকে ঘোরে, তাহলে সেক্ষেত্রে আমার s এর মানটা আমি দিলাম অ্যান্টিক্লকওয়াইজ, ধরে নিচ্ছি প্রথমটা প্লাস হাফ। এবার দ্বিতীয় ইলেকট্রন, এই যে আরেকটা ইলেকট্রন আছে, দ্বিতীয় ইলেকট্রনের জন্য এটা 1s এ আছে, তাহলে n এর মান 1, l এর মান 0 s এর জন্য, m এর মানটাও 0, মানে ওই s অরবিটাল এতেই আছে, আর s এর মানটা হলো -হাফ। তো এটাই কথা বলা হচ্ছে যে একটা পরমাণুতে কোন একটা অরবিটালে, এই যে এই অরবিটালের মধ্যে যদি থাকে, তাহলে দুইটা ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান, এই তিনটা কোয়ান্টাম সংখ্যার মান দেখো একই আছে, এই পর্যন্ত একই আছে, কিন্তু একটা কোয়ান্টাম সংখ্যার মানে যে ভিন্ন হবে, এটাই বলা হচ্ছে আউটবাউনিট, ওই পাউলির বর্ধনীতে। তাহলে একটা পরমাণুতে কোন একটা ইলেকট্রনের দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মানগুলো কখনো একই হবে না, অন্ততপক্ষে একটা কোয়ান্টাম সংখ্যার মান এরকম ভিন্ন হবে। আমরা আরো উদাহরণ দিতে পারি, যেমন আমি যদি বলি ম্যাগনেসিয়াম 12, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2। এই যে 3s অরবিটালে যে দুইটা ইলেকট্রন আছে এই এখানে, এই দুটি ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার মান যদি আমরা দেখতে চাই, তাহলে এই দুটো ইলেকট্রনের জন্য 3s অরবিটালের জন্য আমরা যদি লিখি 3s অরবিটালে, এই 3s অরবিটালে বা উপস্তরে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান আমরা যদি এখন লিখি, তাহলে সেক্ষেত্রে কি হবে দেখি। তাহলে এখানে n এর মান কত? প্রথম ইলেকট্রনটার জন্য দুইটা যে ইলেকট্রন আছে, তাহলে n এর মান এখানে 3, s এর জন্য l এর মান কত? 0, m এর মানটা কত? 0। আর আরেক এসটা, প্রথম এসটা ধরে নিচ্ছি যে প্রথম একটা ইলেকট্রন আছে, সেটা হলো ঘড়ি কাঁটার দিকে বা বিপরীত দিকে ধরতেই পারি, প্রথম অ্যান্টিক্লকওয়াইজ ধরলাম। আর দ্বিতীয় ইলেকট্রনটার জন্য সেটা n এর মান 3, আর l এর মানটাও সেখানে 0, m এর মানটা 0, s এর মানটা কি হবে? -হাফ। তিনটা কোয়ান্টাম সংখ্যার মান একই দেখাবে, একটা কোয়ান্টাম সংখ্যার মান যে ভিন্ন হবে, এটাই হলো পাউলির বর্ধনী। বুঝতে পারছো এটা? অন্য অরবিটালের জন্য দেখানো যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু মানগুলো স্পষ্ট নয়, এই জন্য বললাম কি যেখানে আছে px, একটা py, একটা হলো pz। তাহলে এখানে px না দিয়ে আমরা ইলেকট্রন গুলো দিই, এটা px, এটা py, এটা হলো pz। তাহলে এর মধ্যে দুইটা, এর মধ্যে দুইটা, এর মধ্যে দুইটা ইলেকট্রন আছে, যে কোনো একটা আমি ধরে নিলাম যে এই px এর জন্য আমরা লিখবো। তাহলে 2px অরবিটালের জন্য যদি আমরা দুইটা ইলেকট্রনের জন্য লিখি 2px, এই যে এখানে যে দুইটা ইলেকট্রন আছে 2px এর জন্য, তাহলে এর জন্য প্রথমে n এর মান 2, p এর জন্য l এর মান কত? 1। আর px এর m এর মানটা ফিক্সড না, তা আমি ধরে নিচ্ছি সেটা হলো -1 বা যে কোনো একটা ধরতে পারো, কারণ px টা যে -1 নাকি +1 নাকি 0 এটা কেউ ফিক্স বলতে পারবে না।
এই পিএক্স হলো কি 50% ক্ষেত্রে পিএক্স এর মান 50% ক্ষেত্রে তুমি -1 ধরতে পারবা, আর 50% ক্ষেত্রে পিএক্স এর মান +1 ধরতে পারবা। একই কথা পিওয়াই এর মানও তুমি 50% ক্ষেত্রে -1 ধরতে পারবা, আবার 50% ক্ষেত্রে পিওয়াই এর মান তুমি +1 ধরতে পারবা। তুমি যে কোনো একটা ধরতে পারো, -1 অথবা +1 লিখতে পারো। তাহলে পি এর জন্য এল এর মানটা হলো 1 আর এম এর মানটা -1 অথবা +1 যে কোনো একটা হবে। আর এখানে এসে এল এর মান 3, এল এর মান 1 আর এম এর মানটা এখানে সমান -1 দিতে হবে। আর যেহেতু একটা ঘড়ি কাঁটার দিকে ঘুরবে আর একটা বিপরীত দিকে ঘুরবে, ঠিক আছে। পিজেড কে বেসিক্যালি 0 ধরা হয়, পিজেড কে বেসিক্যালি 0 ধরা হয়, আর পিএক্স আর পিওয়াই এর মানটা +1 -1 যে কোনো একটা হবে। 2p6 এর জন্য তো দেখা যাবে না, এন এর মান 2 হবে। হ্যাঁ, এন এর মান 2 হবে। পাউলির বর্জনীতে আর কারো সমস্যা আছে বলো? পাউলির বর্জনীতিতে আর কারো সমস্যা? দুটা ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান যদি লেখা হয়, একটা মানে যে তোমার ভিন্ন হবে। হয়েছে? আর কারো সমস্যা নেই তো? এটা মনে রাখবা যে পিএক্স আর পিওয়াই এই মানগুলো ফিক্সড না, যে এল এর মান যদি আমাদের 1 হয় তাহলে সেটা হলো পি অরবিটাল, 1 হলে সেটা পি, আর এল এর মান 1 হলে সেক্ষেত্রে আমরা সেখান থেকে এম এর মান পাই 3টা, -1 0 +1। তার মানে এই যে 3টা ঘর পাইলাম আমরা এখানে, এই 3টা ঘরের মান একটা পিএক্স, একটা পিওয়াই আর একটা পিজেড। কোনটা কার যে মান এটা কখনো ফিক্সড না, ঠিক আছে। আমি যদি এটা ধরি 0-র ঘর, তাহলে এটা +1 হতে পারে -1 হতে পারে, এটা +1 হতে পারে -1 হতে পারে। কোনটা যে কার ঘরের মান এটা কখনো ফিক্স করা যাবে না। এমনকি পিজেড এর মান 0, এটা ম্যাক্সিমামের মতামত যে পিজেড কে 0 দেওয়া যায়, বাকি দুইটা 50% পসিবিলিটি হিসেবে দেওয়া যায়, এটা কখনো ফিক্স করা যাবে না। ওকে, তাহলে পাউলির বর্জনীতি 2 মার্কের জন্য খ দাগের কোশ্চেন আসবে আর এমসিকিউ তে আসবে, এটা লেখা থাকবে, বলবে এটা কার নীতি। এটা হলো পাউলির বর্জনীতি। এরপরে চলে যাও হুন্ডের নীতি। এটা আমাদের টপিকে মেবি 7 নাম্বার ছিল, যে নাম্বার ছিল সেটা দিয়ে দাও, একই নাম্বারে ছিল মনে হয়, সবগুলো একইতে লিখছিলাম। হুন্ডের নীতি, যতক্ষণ পর্যন্ত সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটাল, যতক্ষণ পর্যন্ত সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটাল খালি থাকে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রনগুলো ওইসব খালি অরবিটালে অবস্থান নেয়। এই সকল বা ওই সকল এবং ওই সকল একক ইলেকট্রনগুলোর স্পিন একমুখী হয়। যতক্ষণ পর্যন্ত সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটাল খালি থাকবে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রনগুলো, হ্যাঁ সবগুলো যদি 5 নম্বরে থাকে 5 নম্বর নাও, যতক্ষণ পর্যন্ত সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটাল খালি থাকবে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রনগুলো ওই সকল খালি অরবিটালে অবস্থান নেবে, আর এই সকল একক ইলেকট্রনগুলোর স্পিন একমুখী হবে।
যেমন আমি একটা ইলেকট্রন বিন্যাস তোমাকে দিই, যেটা হলো আয়রন 26, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। একটু কনজাস্টেড লেখা না লিখে একটু ফাঁকা দিয়ে লেখো, নিচে ঘর দিতে হবে। তো 1s2, 2s2, 2p6, 3s2, 3s2, 3p6, 3d, 4s2, 3d6। খেয়াল করো, এবার হুন্ডের নিয়মে যদি এই ইলেকট্রন বিন্যাস আমি লিখি, তাহলে হুন্ডের নিয়মে ইলেকট্রন বিন্যাসটা কি হবে? এই যে ঘর কেটে কেটে দিতে হবে। এটা হলো 1s2, একটা অরবিটাল। 2s এরও একটাই ঘর, আমরা জানি 2s এ অরবিটাল হলো একটা, s অরবিটাল একটা, s এ অরবিটাল একটা। p তে কয়টা অরবিটাল থাকে? 3টা অরবিটাল থাকে। তাহলে p এর মধ্যে 6টা ইলেকট্রন, প্রত্যেকটারে 2টা 2টা করে। 3s, এটা হলো 3s এর মধ্যে 2টা। তুমি নিচে নিচে লিখে দিতে পারো কোনটা কার জন্য। এটা হলো 1s2, এটা 2s2, এটা 2p6 এর জন্য, এটা 3s এর জন্য। 3s টা একদম উপরে উপরে লিখলে ভালো হয়। 3s এর পরেরটা হলো 3p6। তো 3p6 এ কয়টা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন আছে, একটা ঘড়ি কাঁটার দিকে, একটা বিপরীত দিকে। এরপরে হলো 3d, আর হলো 4s2, 3d6। তাহলে 3d তে দেখো কয়টা ইলেকট্রন আছে? 6টা। 3d তে অরবিটাল হলো 5টা, আর 4s এ 2টা। আর এই যে 3d তে আছে, এই 3d তে যে 6টি ইলেকট্রন, এটা নিয়েই হলো হুন্ডের কথা। যে যে 6টি ইলেকট্রন থাকবে, তুমি ইচ্ছা করলে ওই 6টি ইলেকট্রনকে এরকম 3টার মধ্যে দিতে পারবে না। ঠিক আছে? বলছে কি সে, সে বলছে যে যতক্ষণ পর্যন্ত একাধিক সমশক্তির অরবিটাল খালি থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই ইলেকট্রন গুলো একটা একটা খালি অরবিটালে অবস্থান নেবে। অর্থাৎ একটা একটা করে আগে দিয়ে যাইতে হবে, একটা একটা করে আগে দিয়ে যেতে হবে, পরের বারে আসার সময় আবার পূরণ করতে হবে। তো সবগুলোতে সে অবস্থান নেওয়ার চেষ্টা করবে যতক্ষণ পর্যন্ত সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটাল খালি থাকবে। এই যে একাধিক অরবিটাল খালি আছে, ততক্ষণ পর্যন্ত ইলেকট্রন গুলো একটা একটা করে দিয়ে যেতে হবে। আর ওই সকল একক ইলেকট্রন গুলোর স্পিন একমুখী হবে। অর্থাৎ এই ইলেকট্রন গুলো দেখো, সবগুলোর স্পিন, একক ইলেকট্রন গুলোর স্পিন একমুখী। তোমার ইচ্ছা হয়েছে যে তুমি একটা ইলেকট্রনকে ডিজাইন করে করে যে একটাকে এদিক দিবা, একটাকে এদিকে দিবা, একটাকে এদিকে দিবা, একটাকে এদিকে দিবা, এরকম হবে না। একক ইলেকট্রন গুলোর স্পিন সবসময় একমুখী হবে, এটা কখনো করা যাবে না। আর কি করা যেতে পারতো? একক ইলেকট্রন গুলোর স্পিন তুমি নিচের দিকে দিলেও কোনো সমস্যা ছিল না। অর্থাৎ তোমার যদি ইচ্ছা হয় যে তুমি প্রথম ইলেকট্রনটা এইভাবে দিয়ে গেছো, এইভাবে দিয়ে গেছো, এইভাবে, পরেরটা সেভাবে দিছো, একক ইলেকট্রন গুলো স্পিন একমুখী হবে। আর যতক্ষণ পর্যন্ত খালি থাকবে একটা একটা করে দিয়ে যাইতেই হবে। ইচ্ছা করলে এখানে 3টা, শেষে 2টা, এমন কাজ করা যাবে না। ঠিক আছে? একক ইলেকট্রন গুলো হয় সবগুলো নিচের দিকে হবে, এই যে এরকম, না হয় সবগুলো উপরের দিকে হবে। সবগুলো উপরের দিকে, না হয় সবগুলো নিচের দিকে। বুঝতে পারছো কিনা? আচ্ছা, তাহলে এখান থেকে কোশ্চেন আসবে যে হুন্ডের নীতিতে লেখো, অথবা আরেকটা কোশ্চেন এবার খাতাকে বলবে যে হুন্ডের নিয়মে ক্রোমিয়াম 24-এর ইলেকট্রন বিন্যাস করো। হুন্ডের নিয়মে ক্রোমিয়াম 24-এর ইলেকট্রন বিন্যাস লেখো। হুন্ডের নিয়মে, তাহলে হুন্ডের নিয়মে ক্রোমিয়াম 24-এর যদি ইলেকট্রন বিন্যাস লিখি, প্রথমে তুমি আগে স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসটা করে নিবা, তারপরে হুন্ডের নিয়মে লিখবো। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6,
3d 4s 4s এ যদি 2 দাও তো এখানে 4 হয়। তা আমরা জানি ডি কখনো 4 হয় না, নিরপেক্ষ পরমাণুর ক্ষেত্রে ডি 4 হয় না, এখানে 1 দিতে হয়। আর এই জায়গাটায় এস ট্রিপল অর্জনের জন্য ডি 5 দিতে হয়। তো এখানে যদি হন্ডের নিয়মে এবার লিখি আমরা, তাহলে এটাতে কয়টা আছে? 2টা। হন্ডের নীতিটা দেখা যাবে একদম শেষে যে। এটাতে কয়টা আছে? একক ইলেকট্রন গুলোর স্পিন একমুখী দিতে হবে, হয় সবগুলো উপরের দিকে দিবা না সবগুলো নিচের দিকে দিবা। একক ইলেকট্রন গুলোর স্পিন একমুখী দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা গেল আমার হুন্ডের নিয়মে ইলেকট্রন বিন্যাস। এখন তোমাকে যদি এখান থেকে কোশ্চেন করা হয় যে ক্রোমিয়াম 26-এ কয়টি একক, ক্রোমিয়াম 24-এ অযুগ্ম ইলেকট্রন, অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন কতটি? কয়টা আছে দেখো তো, অযুগ্ম বা বেজোড় ইলেকট্রন কয়টা? এই যে 5টা আর একটা 6টা, তাহলে आंसर হবে 6টা। এবার যদি আমি বললাম যে এখানে 3+, তাহলে ক্রোমিয়াম 3+ যদি করে দিই তাহলে এখন অযুগ্ম ইলেকট্রন কয়টা হবে? তার মানে 3টে ইলেকট্রন এখন বের হয়ে যাবে। তাহলে এই জায়গাটায় ক্রোমিয়াম 3+ করি আমি, 3টে ইলেকট্রন যদি বের হয় তা আগে খালি হবে 4 এর 0, আর এখান থেকে একটা গেছে আর এখান থেকে 2টা যাবে, তাহলে এখানে 3 থাকবে, ঠিক আছে? 5টা ছিল, 6 এখান থেকে একটা গেছে আর এখান থেকে 2টা গেছে, তাহলে এইটা জি খালি হয়ে গেছে, এটা খালি হয়েছে, এটা খালি হয়েছে। তাহলে এখন অযুগ্ম ইলেকট্রন কয়টা হবে? 3টা, ঠিক আছে? তাহলে এটা বের করো তো, আয়রন 26-এ কয়টা অযুগ্ম ইলেকট্রন আছে? আসলে কি অযুগ্ম ইলেকট্রন আছে? হ্যাঁ, তাহলে আয়রন 26-এর ইলেকট্রন বিন্যাস করে ফেলবা। এভাবে দেখলে আমার মনে হচ্ছে যে অযুগ্ম ইলেকট্রন কি আছে। এই যে অনেকে এখানে দেখে বলে কি এটা তো জোড়, এই 6 একটা জোড়, ঠিক আছে? এই 2 একটা হলো কি জোড়, আসলে কি 6 জোড়? এখানে 6 জোড় কিনা সেটা দেখতে গেলে আমার অবশ্যই ঘর কেটে কেটে দেখতে হবে। ফোরেস্ট অবশ্যই জোড়, কারণ এটার মধ্যে 2টা আছে। এখানে 6টা ইলেকট্রন আছে, একটা একটা করে দিয়ে যাব, পরে এসে ব্যাক করব। তাহলে আয়রন 26-এ অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কয়টা এখন দেখো তো, কয়টা ইলেকট্রন আছে অযুগ্ম? খাতায় তোলার টাইম পাচ্ছ না। এখানে অযুগ্ম ইলেকট্রন আছে 4টা, তাহলে অ্যান্সার হবে 4। তাহলে আয়রন 26-এ অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে? 4টা। এখন যদি বলি আয়রন 3+, তাহলে এটার অযুগ্ম ইলেকট্রন কয়টা হবে বলো তো? এটার অযুগ্ম ইলেকট্রন কয়টা? ইলেকট্রন বের করে দাও। একটা ইলেকট্রন বের করে দাও, কোথা থেকে বের হবে? অন্য 5টা ইলেকট্রন বের করবে কোথা থেকে? আগে 4s খালি হবে, প্রথমে 4s খালি হবে,
কেন 4s খালি হবে বলো তো? এই যে খেয়াল করো, 4s টা এই যে এটা হলো পরমাণু, এটা হলো প্রথম স্তর, এটা কেন্দ্র যদি হয় প্রথম স্তরে শুধু 1s থাকে, এই যে 1s। দ্বিতীয় স্তরে এই দুইটা থাকে 2s আর 2p, তাহলে দ্বিতীয় স্তরে শুধু 2s আর কে থাকে 2p। তৃতীয় স্তরে থাকে 3s 3p আর 3d। আর চতুর্থ স্তরে কে কে থাকে দেখো, এই যে এটা বাইরের চতুর্থ স্তর, সেখানে এসব 4s। তা যদি বের হয় ইলেকট্রন তিনটা বের হবে, তা আগে প্রথম খালি হবে অবশ্যই 4s। তাহলে এই যে 4s এ দুইটা ছিল, এই 4s এ প্রথম এই দুইটা খালি হবে, তাহলে টোটাল তিনটা বের হবে। তাহলে 4s থেকে আমি বের করলাম হলো দুইটা, আরো একটা বের হবে, তাহলে এখানে হবে 5টা। তাহলে এখানে 0, এখানে 5, তাহলে এই জায়গাটা খালি হবে, এটা খালি হবে। তাহলে এখন অযুগ্ম ইলেকট্রন কয়টা হয় Fe3 প্লাসে? 5টা। তিনটা না 5টা হবে, অর্ণব ঠিক বলছে। ঠিক আছে, অর্ণব ঠিক বলছে। ফেসবুকে ক্লাস করতেছে কয়েকজন, শেয়ার দিয়ে দিবা তোমাদের টাইম লাইনে। ক্লাস শেষে যারা আসো সবাই শেয়ার দিবা ক্লাসগুলো। আচ্ছা, তাহলে দেখো আয়রন 3 প্লাসে আসলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কয়টি? আসলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হলো তোমার এই যে 5টি। তাহলে অযুগ্ম ইলেকট্রন বের করতে হয়, অযুগ্ম ইলেকট্রন বের করতে গেলে সবসময় শেষের দিক থেকে দেখতে হয়, কারণ এর আগের গুলা কিন্তু সব পূর্ণ। 3p6 মানে তিনটা পূর্ণ, 3s পূর্ণ, 2ps পূর্ণ, এটা পূর্ণ। এখন আমার পরবর্তী কোশ্চেন এমসিকিউ। আচ্ছা, এমসিকিউ গুলো উঠাই রেখো, এগুলো কিন্তু সব ভার্সিটির কোশ্চেন। আমি যা লিখতেছি না, এই যে যেমন এটা লিখতেছি, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি করছে। ঠিক আছে, এই সব কিন্তু ভার্সিটির কোশ্চেন দেখতে পাচ্ছ, এগুলো সব ভার্সিটিতে এমসিকিউ আকারে দেয়, তোমাদের কলেজেও দিতে পারে। আয়রন 26-এর এম শেলে কতটি আয়রন 26-এর এম শেলে কতটি ইলেকট্রন থাকে? দেখো তো এটা এম শেলে কয়টা ইলেকট্রন থাকে, তো আমরা একটু এঁকে নিই। আগে ইলেকট্রন বিন্যাসটা দেখি। এটা কেন্দ্র, এটা হলো প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ। তাহলে প্রথম কক্ষপথে শুধু 1s থাকে, এই যে প্রথম কক্ষপথ শুধু 1s। আর প্রথম কক্ষপথটার নাম আমরা জানি হলো কে, তারপর একটা হলো এল, তারপর একটা এম, তারপর একটা এন, এটা হলো এন। তাহলে প্রথম কক্ষপথে এটা হলো কে। দ্বিতীয় কক্ষপথ সেটা হলো এল, এই যে দ্বিতীয় কক্ষপথে কে কে থাকবে? 2s আর 2p, তাহলে দ্বিতীয় কক্ষপথে 2s আর 2p থাকে। আর তৃতীয় কক্ষপথের নামটা হলো, এটা হলো এম। এম কক্ষপথে কে কে থাকে? এই যে এটা হলো তৃতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথে হলো 3s 3p আর একটা হলো 3d থাকবে। আর চতুর্থ কক্ষপথে কে কে থাকবে? 4s 4p 4d, এখানে 4s 4p 4d থাকতে পারে। ঠিক আছে, 4f ও থাকতে হবে, 4f। তাহলে চতুর্থ কক্ষপথে কে কে থাকে? 4s 4p 4d 4f, এগুলো থাকে। তো আমার অতদূর যাইতে বলে না, আমার বলছে কি এম শেলে কতটি ইলেকট্রন থাকে। তো এম শেলে কে কে থাকে? 3s 3p আর 3d। তার মানে এই তিনটা মিলে কয়টা ইলেকট্রন হয়? তাহলে 2টা প্লাস 6টা প্লাস 6টা, টোটাল ইলেকট্রন সংখ্যা কয়টা আসে? 14টা। তাহলে অ্যান্সার হবে 14। ঠিক আছে,
না না না, 2n² ফর্মুলা হবে কেন? এটা তো আমি ফিক্স করে দিছি জেরিন, আয়রন 26 কে ফিক্স করে দিছি না। তোমাকে যদি বলা হতো যে তৃতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন হবে, তাহলে তুমি 2n² দিতে পারতো। এটা তো আয়রনের একটা মৌল দিয়ে বলছি, তাহলে ওই মৌলটার জন্য বের করতে হবে। বুঝতে পারছো এই জিনিস? কারো বুঝতে সমস্যা আছে? কারো বুঝতে কি সমস্যা আছে? ফারজানা, ফারজানা ফেসবুকে ক্লাস করে। ওকে, তাহলে সবাই যদি বুঝতে পারো তো আশা করা যায় অযুগ্ম ইলেকট্রন নিয়ে কারো কোনো ঝামেলা নেই। সম ইলেকট্রিক বলতে কি বোঝে? দেখো, সম ইলেকট্রিক, সম ইলেকট্রিক মানে হলো ইলেকট্রন সংখ্যা সমান, ইলেকট্রন সংখ্যা সমান। এখন দেখো, আমরা দেখবো যে কোনটাতে ইলেকট্রন সংখ্যা সমান। তা আয়রনের ইলেকট্রন বিন্যাস আমরা করার দরকার নেই, কারণ আমরা টোটাল ইলেকট্রন সংখ্যা আয়রনের জানি 26, ক্রোমিয়ামের জানি আমরা 24, ঠিক আছে? আর কোবাল্টের জানি হলো কত? আয়রন কোবাল্ট, কোবাল্ট হলো 27, তাই না? আয়রন কোবাল্ট নিকেল। তাহলে এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কয়টা করে ইলেকট্রন বের হয়ে গেছে। তাহলে Fe2+ যদি দেই, 2টা ইলেকট্রন বের হয়ে গেছে, তাহলে এখন ইলেকট্রন আছে এখানে 24টা। ক্রোমিয়াম এখানে যদি প্লাস দেই, তাহলে এখানে ইলেকট্রন আছে হলো কয়টা? 23, 24টা ছিল, এখন হয়ে যাবে হলো 23টা, এখন হয়ে যাবে 23টা। কোবাল্ট যদি 3+ করে দিই আমরা, তাহলে 27টা থেকে 3টা চলে যায় 24টা হবে। তাহলে এই দুইটা হলো সম ইলেকট্রিক। তাহলে অ্যান্সার হবে আমাদের বি। কারো বুঝতে অসুবিধা আছে? এখানে কারো বুঝতে আর কোনো সমস্যা আছে বলো? ওকে, তাহলে আমরা এমসিকিউ গুলো মোটামুটি দেখে ফেলছি। আউটবাউ নীতি, ওই হুন্ডের নীতি আর পাউলির বর্জন নীতি। আমাদের পরের নীতিটা হলো, এর পরের নীতিটা ডি ব্রগলি সূত্র। ইনি প্রথম ব্যক্তি যিনি প্রথমে বলেন, যিনি বলেন যে পরমাণুতে ইলেকট্রনের, পরমাণুতে ইলেকট্রনের কণা ও তরঙ্গ ধর্ম উভয়ই আছে। উভয় ধর্মই আছে। এই ব্যক্তি প্রথম বলে যে পরমাণুতে যে ইলেকট্রন গুলো থাকে, ওই ইলেকট্রন গুলোর কণা ধর্ম থাকে, আবার তাদের তরঙ্গ ধর্ম থাকে। তা এটা যদি কেন্দ্র হয়, তাহলে এই কেন্দ্রকে, যে এটা যে কক্ষপথ, এই কক্ষপথে আবর্তনরত ইলেকট্রন যেটা, ওই ইলেকট্রনটা কণা ধর্মীয় হয়, আবার সেটা তরঙ্গ ধর্মীয় হয়। অর্থাৎ সে তরঙ্গ আকারে এভাবে এভাবে পরিভ্রমণ করে, ঠিক আছে? তাহলে এই ইলেকট্রনটা তরঙ্গ যদি হয়, আমরা জানি তরঙ্গ কিভাবে চলে, এই যে তোমরা এইভাবে দেখছো না, তো এই তরঙ্গধর্মী সে এভাবেও চলে, অর্থাৎ কক্ষপথে সে তরঙ্গ আকারেও চলে, আবার সে কণার মতো আচরণ করে। অর্থাৎ ইলেকট্রনের দুইটা ধর্মই আছে, কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে। এটা কেন করছে?
কারণ তরঙ্গ ধর্ম না দিলে আবার কোনো কিছু কিছু তত্ত্ব ব্যাখ্যা হচ্ছে না, আর কণা ধর্ম না ধরলে কিছু কিছু তত্ত্ব ব্যাখ্যা করা যাচ্ছে না। তাই জন্য তিনি বলছে কি যে ইলেকট্রনের আসলে কণা ধর্ম হয় আবার তরঙ্গ ধর্ম হয়। তাহলে যদি ইলেকট্রনকে আমরা কণা হিসেবে ধরি, আবার ইলেকট্রনকে যদি আমরা তরঙ্গ হিসেবে ধরি, তাহলে কণা ধর্ম যদি হয় তা আমরা আইনস্টাইনের বিখ্যাত সূত্র জানি যে একটা কণা যদি বেগ সি হয় তাহলে তার ভর যদি এম হয়, ইলেকট্রনের ভর, তা সেটাকে এমসি স্কয়ার লেখা যায়। অর্থাৎ ইলেকট্রনের টোটাল যে শক্তি কোন ইলেকট্রনের সেটা হলো ই ইকুয়াল টু এমসি স্কয়ার। আর তরঙ্গ ধর্ম থেকে আমরা যদি তার শক্তি বের করতে চাই তা আমাদের ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের সাহায্য নিতে হয়। তাহলে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে ই ইকুয়াল টু হলো এইচ নিউ। এটা হলো কার সূত্র? ম্যাক্স প্ল্যাঙ্ক। ম্যাক্স প্ল্যাঙ্ক, ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। তাহলে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে ওই ইলেকট্রনের শক্তি হবে ইকুয়াল টু এইচ নিউ, আর আইনস্টাইনের সূত্র মতে তার শক্তি হবে শ্রোডিঞ্জারের তরঙ্গ ধর্ম। ওটা অল্প একটু বলে দিব, ওটা শুনলে আসে না তো, ওটা কখনো তোমাদের দিবে না। তাহলে ইকুয়াল টু এমসি স্কয়ার। এবার খেয়াল করো, আমরা এই দুইটাকে একসাথে করব। যেহেতু দুইটাই শক্তি, ইলেকট্রনের শক্তি, তাহলে দুই শক্তিকে যদি আমরা সমান করি তাহলে লিখতে পারি কি এমসি স্কয়ার সমান এইচ নিউ, বা এমসি স্কয়ার সমান এইচ সি বাই ল্যামডা। কিভাবে লিখলাম? কারণ আমরা জানি সি ইকুয়াল টু হলো নিউ ল্যামডা, তাহলে নিউ সমান কি সি বাই ল্যামডা। এই যে সি বাই ল্যামডা বসালাম, তাহলে এখান থেকে একটা সি কেটে যাবে, একটা সি কেটে যাবে। এখানে আসি, এক এই পাশে লিখি, হ্যাঁ। তাহলে একটা সি যদি কেটে যায় তাহলে এখানে থাকে হলো এমসি সমান এইচ ভাগ ল্যামডা। অতএব ল্যামডা সমান এইচ বাই এমসি। ইলেকট্রন তো আর আলোর বেগে চলে না, ইলেকট্রনটা তো আর আলোর বেগে চলে না বলে আমরা ওই ইলেকট্রনের বেগ বলে এই আলোর বেগটা কেটে দিয়ে এটাকে আমরা কিসের বেগ দিই? ইলেকট্রনের বেগ দিই, অর্থাৎ এম ভি দিই। তাহলে এই সি এর পরিবর্তে আমরা ভি লিখলাম কেন? কারণ এই ইলেকট্রনটা তো আর আলোর গতিতে চলে না, এই জন্য ওর বেগটাকে আমরা ভি লিখে দিলাম। ঠিক আছে? তাহলে এটাই হলো আমাদের ডি ব্রগলি সূত্র। ডি ব্রগলি এখানে বলছে কি কণা ধর্ম আর তরঙ্গ ধর্ম দুইটাকে একসাথে করছে, একসাথে করে সে একটা তার সূত্র বের করছে, সেটাকেই বলা হচ্ছে ইলেকট্রনের এই ডি ব্রগলি সূত্র। তো এটাকেই আমরা ডি ব্রগলির সূত্র বলতেছি। তো এই ডি ব্রগলি সূত্রের দুইটা পার্ট আছে, খেয়াল করো। একটা হলো ল্যামডা আর একটা হলো এইচ ভাগ হলো এমভি। এই ল্যামডাটাকে বলা হয় তরঙ্গ ধর্ম, আর এইচ আর এই এমভিটাকে বলে হলো কণা ধর্ম। এটা গেল আমাদের ডি ব্রগলি সূত্র। হ্যাঁ, ওইটাকে ওই রকম, হ্যাঁ, প্রোটনকে কণা হিসেবে প্রথমে করা হবে, কারণ ওইটা তো আর এর ভেতরে থাকে, তো এই জন্য ওকে প্রথমেই কণা হিসেবে ধরবো। সর্দি মারাত্মক আকারে রাখছে, বুঝছো, খুব সমস্যা। আচ্ছা, তাহলে ডি ব্রগলি সূত্র থেকে এখন আমরা একটা ছোট একটা জিনিস দেখবো, একটা ম্যাথ টাইপের জিনিস যেটা এমসিকিউ আকারে দেয়। লেখো একটু। দেখো, বোর পরমাণু মডেলে একটি ইলেকট্রন তৃতীয় কক্ষপথে একটি পূর্ণাবর্তনে কয়টি তরঙ্গ সৃষ্টি করবে?
বোর পরমাণু মডেলে একটি ইলেকট্রন তৃতীয় কক্ষপথে একটি আবর্তনে একবার আবর্তনে কয়টি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করবে? তাহলে আমরা যেহেতু একবার পূর্ণাবর্তন করবে, আর আমরা বোর পরমাণু মডেল থেকে জানি যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr সমান NH ভাগ হলো 2 পাই। এটা বোর পরমাণু মডেল থেকে আমরা জানি। তাহলে এখান থেকে আমরা যদি লিখি 2 পাই, মানে 2 পাইকে এখানে নিয়ে গেলাম, আর n সমান h/mv কে এখানে নিয়ে আসলাম। বৃত্তের পরিধি সূত্র কি বলতো? বৃত্তের সারকামফারেন্সের সূত্র কি? বৃত্তের সারকামফারেন্স পরিধির সূত্র কি? মেডিকেলের জন্য হেল্পফুল, এখনো তো তোমাদের অনেক কিছু বাকি। সারকামফারেন্স কি 2 পাই? 2 পাই। হ্যাঁ, তাহলে বৃত্তের সারকামফারেন্স বা পরিধি হলো 2 পাই। তা দেখো, একবার যদি পূর্ণ আবর্তন করে, একবার যদি পূর্ণ আবর্তন করে, তার মানে সে কত দূরত্ব অতিক্রম করে? 2 পাই। তাহলে এই 2 পাই কে আমরা বলতে পারি কি? একটা পূর্ণ আবর্তন। এই যে পূর্ণ আবর্তন বলছে, তার মানে একবার পূর্ণ ঘুরে আসলে সে কত দূরত্ব অতিক্রম করে? 2 পাই। এবার দেখো কোন কক্ষপথের কথা বলা হচ্ছে? তৃতীয় কক্ষপথ। তৃতীয় কক্ষপথ আমরা একটু পরে আসি। 2 পাই সমান, এই এনটা কি জিনিস? তৃতীয় কক্ষপথ না? তাহলে এনটা হলো আমরা রেখে দিলাম, আর এই h/mv কে, h/mv টা কার সূত্র দেখো তো? এটা ডি ব্রগলি সূত্র। তাহলে h/mv সমান কি লেখা আছে? ল্যামডা। তাহলে একবার পুনরাবর্তন যদি করে এখানে, তাহলে 2 পাই দূরত্ব অতিক্রম করে। আর এটা যেহেতু তৃতীয় কক্ষপথ, তাহলে এন এর ভ্যালু কত তৃতীয় কক্ষপথে? 3। তাহলে 3 ল্যামডা। তাহলে তৃতীয় কক্ষপথে যদি একবার পুনরাবর্তন করে, তাহলে কয়টা তরঙ্গ সৃষ্টি করবে? 3টা তরঙ্গ সৃষ্টি করবে। তাহলে তৃতীয় কক্ষপথে যদি একবার ফুল ঘোরে, তাহলে কয়টা তরঙ্গ সৃষ্টি করবে? ওই পরমাণু 3টা ফুল তরঙ্গ সৃষ্টি করতে পারবে। ঠিক আছে, বুঝতে পারছো কিনা দেখো। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো কিনা? তৃতীয় কক্ষপথ মানে 3, এন এর ভ্যালু 3, আর একটা পূর্ণাবর্তন মানে সেটা হলো তার সারকামফারেন্সের সমান। তাহলে সেটা হলো 2 পাই। একটা পূর্ণাবর্তন মানে 2 পাই, আর এন এর মধ্যে 3 বসায় তো 3 ল্যামডা হয়। যেহেতু 3 ল্যামডা, তার মানে 3টা তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করবে। অ্যান্সারটা লেখো তাইলে। তাহলে তৃতীয় কক্ষপথে একটা পূর্ণাবর্তনে কয়টা তরঙ্গ সৃষ্টি করবে? 3টা তরঙ্গ সৃষ্টি করবে। লেখো তৃতীয় কক্ষপথে, লিখে ফেলো এটা। পূর্ণাবর্তনে, একটা পূর্ণাবর্তনে একবার পূর্ণাবর্তনে 3টি তরঙ্গ সৃষ্টি করে। দ্বিতীয় কক্ষপথ যদি হয়, তাহলে কয়টা তরঙ্গ সৃষ্টি করবে? দ্বিতীয় কক্ষপথে কয়টা তরঙ্গ সৃষ্টি করবে বলো তো? দুইটা। তাহলে দ্বিতীয় কক্ষপথ হলে 2টা। তাহলে শর্টকাট লিখে রাখো, যে কক্ষপথ বলবে ঠিক সেই কয়টাই তরঙ্গ সৃষ্টি হবে। শর্টকাটে লিখতে পারি কি? যে কক্ষপথ হবে ঠিক সেই কয়টাই তরঙ্গ সৃষ্টি করবে। তাহলে শর্টকাটটা লিখে রাখো, এনবি দিয়ে যে কক্ষপথ বলবে ঠিক সেই কয়টাই তরঙ্গ সৃষ্টি হবে একবার পূর্ণাবর্তনে। যে কক্ষপথ বলবে ঠিক সেই কয়টাই তরঙ্গ সৃষ্টি হবে। তরঙ্গ সৃষ্টি হবে বলে লেখো। শেষ। আর একটা নীতি পড়ে আমরা ছুটি দিয়ে দেবো, সেটা হলো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি।
একজন ব্যর্থ ব্যক্তি, হিটলার তাকে দায়িত্ব দিছিল, বুঝছো? হিটলার তাকে দায়িত্ব দিছিল পারমাণবিক বোমা তৈরি করতে, অ্যাটম বোম বানাইতে। কিন্তু সে বিস্ফোরণ ঘটাইছিল, যেটা দেখে হিটলার ভয় পাইছিল যে আমরাই যখন তৈরি করতে পারি নাই, তাহলে আমেরিকাও পারবে না। এই হাইজেনবার্গকে দিছিল যে তুমি পারমাণবিক বোমা তৈরি করো। তো পারমাণবিক বোমা সেটা তৈরি করছিল ঠিকই, কিন্তু সেটা বিস্ফোরণ ঘটে ল্যাবের মধ্যে। আর কোনো ক্রমে তারা বেঁচে যায়, মানে প্রাণে বেঁচে যায়, আর হালকা অল্প একটুর জন্য। আর এটা শুনে আমেরিকা ওপেন হাইমারকে দায়িত্ব দেয় যে তোমরা একটা পারমাণবিক বোমা তৈরি করো, আর হাইজেনবার্গের টাকা বন্ধ করে দেয়। আর যাতে ফার্দার, যে এটা তো কত দরকার নাই, এখন যেহেতু আমরাই পারি না, তাহলে আমেরিকাও এইটা জিনিসটা তৈরি করতে পারবে না, তাই বলে তার অর্থায়ন বন্ধ করে দেয়। যদি অর্থায়ন বন্ধ করে না দিত, তা পৃথিবীর চিত্রটাই বদলে যেত। চিন্তা করো যে পারমাণবিক বোমা যদি জার্মানির কাছে তৈরি হয়ে যেত, তাহলে আজকের পৃথিবী ওলটপালট হয়ে যেত। ঠিক আছে, ইতিহাস চেঞ্জ হয়ে গেছে। হাইজেনবার্গ তখন চাকা যখন বন্ধ করে দেয়, তখন সে সুইজারল্যান্ডে চলে যায়। সুইজারল্যান্ডে চলে যেয়ে ওইখানে অধ্যাপনা করা শুরু করে, মানে অধ্যাপক ছিল। তখন আমেরিকা স্পাই পাঠায় তার কাছে, স্পাই পাঠায় যে মেরে ফেলবো ওকে। তাই স্পাই তাকে একদিন পিছু নিছে, কোন একটা অনুষ্ঠান শেষ করে সে পিছু নিছে। তা ও দেখে মনে করছে এই স্পাই মনে হয় হিটলার পাঠাইছে। তা হিটলারকে সে পেছনে তাকাই বলতেছে কি, যে তাকে বলবেন যে আমাকে আরো কিছুদিন সময় দিতে হবে, টাকা দিতে হবে, তাহলে আমি তৈরি করতে পারবো। তা এইটা শুনে ওই স্পাই তখন আর তাকে মারে নাই। কেন মারলো না? যে বুঝেই গেছে যে এই কাজ আর করতেছে না, মানে জার্মানি পারমাণবিক বোমা তৈরি করা থেকে বন্ধ করে দিচ্ছে, অর্থাৎ তারা আর পারমাণবিক বোমা বানাচ্ছে না। তো এই কথাটা বলার কারণে তার জীবনটা রক্ষা পায়। তা না হলে যদি বলতো যে আমি বানাচ্ছি, তাহলে কিন্তু ওইখানে মেরে ফেলতো। দেখছো, তাহলে একটা কথার জন্য তার জীবন বেঁচে যায়, যে তাকে বলবেন যে আমাকে আরো টাকা দেওয়া লাগবে, আরো কিছু সময় দেওয়া লাগবে, তাহলে আমি এটা তৈরি করতে পারবো। মানে বোঝাই যাচ্ছে উনি আর এই প্রজেক্টে নেই। ঠিক আছে না? টেকনিকটা না, উনি আসলে তো বুঝতেই পারে নাই যে এটা যে আমেরিকান স্পাই, ওটা তো উনি বোঝে নাই। তিনি আমেরিকান যে গুপ্তঘাতক, আমেরিকান গুপ্তঘাতক, উনি এটা বোঝেনি। না না না, এখন বেঁচে থাকবে কি করে? এই 40, 41, 44, 42 সালের কথা, উনি এখন বেঁচে থাকবে? চিন্তা করো, জার্মানিদের সৃষ্টির শুরুতে সব থেকে ভালো ভালো বিজ্ঞানীরা ছিল হলো জার্মানির। বুঝতে পারছো? মানে আমেরিকান আজকের যে চেঞ্জ চেঞ্জ আনছে, এই চেঞ্জটা নিয়ে আসছে হলো জার্মানিরাই। কি করছে? মানে যুদ্ধের পরপরই জানে যে আমেরিকানের এই আমেরিকা জানে যে সবচেয়ে ভালো পদার্থ বিজ্ঞানী বা কেমিস্ট্রি বিজ্ঞানী যা আছে, সব আছে জার্মানির কাছে। তো ওদেরকে কি করে, অফার দেয়, অফার দিয়ে দিয়ে বলে আমার দেশে এসে কাজ করা শুরু করো, তোমাদের আমরা দিব। তো সবাইকে নিয়ে যাই, ভালো ভালো বিজ্ঞানীদের নিয়ে যেয়ে আজকে আমেরিকা এত উন্নত। সব ভালো ভালো আগের কালের ভালো বিজ্ঞানী, ম্যাক্স প্ল্যাঙ্ক বলো, হাইজেনবার্গ বলো, যত ভালো ভালো দেখবা বিজ্ঞানী, ওই যে আইনস্টাইন বলো, সব জার্মানির। ঠিক আছে, এই কবে শেষ হতে পারে? বললাম না 10-12টা ক্লাস লাগবে। আসো আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি দেখি, সে কি অনিশ্চয়তা নিয়ে কথা বলছে। দেখো, যদি কোনো গতিশীল কণার যারা নতুন এইচএসসি 23, তাদের কেমন লাগতেছে পড়া বলো তো? ইন্টারের পড়াশোনা কেমন? আর পড়া বুঝতেছো তো? ইন্টারেস্টিং। ভালো লাগলেই ভালো। যদি কোনো গতিশীল কণার অবস্থান নির্ভুল ভাবে, আমার পড়ানো সহজ, বুঝছো? তুমি খুব সহজ ভাবেই বুঝতে পারবা, কঠিন কিছুই মনে হবে না। যদি কোনো গতিশীল কণার অবস্থান নির্ভুল ভাবে নির্ণয় করা যায়, ঠিক আছে, তখন তার ভরবেগ
এটা ফিজিক্সে তোমরা আরো ডিটেলস পড়তে পারবা, আমি জাস্ট অল্প একটু এখানে আছে সেটা দেখাবো। যদি কোনো গতিশীল কণার অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করা যায় তখন তার ভরবেগ অনিশ্চিত হয়ে পড়ে। আবার উল্টা করে বলতে হবে এটা, এই কথাটা উল্টা করে, যদি কোনো কণার অবস্থান, এবার অবস্থান বলছি নির্ভুলভাবে নির্ণয় করা যায়, এবার বলবো ভরবেগ। আবার যদি ভরবেগ নির্ভুলভাবে নির্ণয় করা যায় তবে অবস্থান অবস্থান নির্ণয় অনিশ্চিত হয়ে পড়ে। এটা দিয়ে কি বোঝাচ্ছে এবার খেয়াল করো। যদি কোনো কণার কোনো গতিশীল কণার অবস্থা নির্ভুলভাবে নির্ণয় করা যায়, তো ধরো এটা একটা এরকম আছে, একটা কক্ষপথে আছে এটা, এই কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তো এই ইলেকট্রনটা ধরো এত বেগে গতিশীল আছে, কোথায় অবস্থান করতেছে বলতে পারো? আমার হাত কখন স্থির, এ তো ঘুরতেইছে। তাহলে এই ইলেকট্রনের অবস্থান যদি আমি না জানি, এই ইলেকট্রনের অবস্থান আমি জানতে পারতেছি না যদি ঘুরতে থাকে, তো এটাই বলতেছে যে যে কোন কণার অবস্থান যদি নির্ভুলভাবে নির্ণয় করা যায় তাহলে সে কত বেগে ঘোরে। মানে এখানে ধরো ইলেকট্রনটা এখন এখানে আছে, তো এই ইলেকট্রনটা যদি এখানে থাকে, ধরো ইলেকট্রনটার অবস্থান এই জায়গায়, তাহলে এই ইলেকট্রনের অবস্থান যদি এখানে ফিক্স করে দিই তাহলে বলতে কত বেগে ঘোরে। যদি তার অবস্থান বলে দাও তাহলে কত বেগে ঘুরতেছে এটা আর বলা যায় না, কারণ একটা জায়গায় যদি স্থির থাকে তাহলে না আমি বলতে পারি যে এই জায়গাটায় সে স্থির আছে। তো এই জায়গাটার অবস্থান ধরো আমরা ডেল এক্স যদি ধরি, তাহলে এর অবস্থান আমরা সঠিকভাবে নির্ণয় করলাম, কিন্তু কত বেগে এখন ঘোরে সেটা বলতে পারি না। তাহলে যদি অবস্থান আমি জানতে পারি তাহলে বেগটা বলা যাচ্ছে না, যদি অবস্থান আমি জানি তাহলে বেগ বলতে পারি না। এবার আমি বললাম তার বেগ আছে, এত বেগে ঘুরতেছে, এত বেগে ঘুরতেছে, কোথায় অবস্থান করে দেখো তো। যদি তার বেগ বুঝতে পারি এখন যে এত বেগে ঘোরে, তাহলে কোন জায়গাটায় স্থির আছে সে বলা যায়? কোন জায়গাটায় বলতো স্থির আছে, কোন জায়গাটায় স্থির আছে সেটা আর বলতে পারি। তার মানে যদি তার অবস্থান বলতে পারো তাহলে বেগ বলতে পারবে না, আবার যদি তার বেগ বলতে পারো তাহলে তার অবস্থানটা বলতে পারবে না। এটাই হলো অনিশ্চয়তা, বুঝতে পারছো? যদি তার অবস্থানটা আমি বলতে পারি তাহলে তার বেগটা আমি জানতে পারি না, কারণ কি একটা জায়গায় তো তাকে স্থির রাখতেই হবে, যে এত ডিগ্রি কোণে এত জায়গায় অবস্থান করতেছে, তাহলে ওই জায়গায় যদি অবস্থান করে তাহলে সে কত বেগে ঘোরে সেটা এখন আমি আর সঠিক বলতে পারবো না। আবার যদি তার বেগটাকে আমি জানতে পারি তাহলে তার অবস্থানটা আমি সঠিক বলতে পারি না, যে একটা জায়গায় সে অবস্থান করতেছে। বেগ জানলে তার অবস্থান ফিক্স করা যায় না, তো এটাকেই বলা হচ্ছে অনিশ্চয়তা। আরেকটা জিনিস দিয়ে বোঝা যায়, এই দুইটা জিনিসকে সে আবার একসাথে করছে, যে অবস্থান নির্ণয়ের ভুলের মাত্রা ডেল এক্স আর ভরবেগের ভুলের মাত্রা হলো ডেল পি। এই দুইটা কে সে বলছে যে এই দুইটা জিনিস হলো h/2 এর h/4 h/4 এর সমান অথবা বেশি হবে। তো এটাকে বলা হচ্ছে যে অবস্থানের ভুলের মাত্রা, অবস্থানের ভুলের মাত্রা, আর এটাকে বলা হচ্ছে ভরবেগের ভুলের মাত্রা। এই দুইটা জিনিস পরস্পর সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক দেখো, যেহেতু দুইটা গুণাকারে আছে তাহলে একটা নিচে যাবে, তার মানে একটা আরেকটার ব্যস্তানুপাতিক, একটা আরেকটার কি জিনিস, একটা আরেকটার ব্যস্তানুপাতিক। এখানে দিই এই ডেল এক্স ব্যস্তানুপাতিক হলো 1/del p। এখন তুমি বললা আমাকে যে আমি একটা মহান কাজ করে ফেলছি, কি মহান কাজ করে ফেলছো, যে এই ইলেকট্রনের ভরবেগটা আমি নির্ণয় করে ফেলছি, আমার ভুলের মাত্রা 0.000000001।
মানে তোমার ভুলটা এতটাই নিখুঁত হয়েছে যে তোমার ভুলের মাত্রাটা হলো এত, মানে ভরবেগটা তুমি খুব নিখুঁত ভাবে নির্ণয় করতে পারছো। তাহলে এই ভরবেগ যদি নিখুঁত ভাবে নির্ণয় করো তাহলে 1/, এত না, তাহলে ডেল এক্স দেখো সর্বোচ্চ পরিমাণ ভুল হয়ে যাচ্ছে। তুমি যদি বলো যে আমার ভরবেগ সব থেকে নিখুঁত, তাহলে তোমার এই এই ডেল এক্সটা মানে অবস্থানের ভুলের মাত্রাটা দেখো সর্বাধিক হয়ে যায়। তাহলে একটা যত নিখুঁত ভাবে নির্ণয় করবা আর একটার ভুলের মাত্রাটা তত গুণ বেড়ে যাবে। এটাকেই বলা হচ্ছে তার অনিশ্চয়তা, যে ভরবেগের ভুলের মাত্রা তুমি যত সহজ বা যত নিখুঁত করবা আর একটা ঠিক ততটাই ভুল হবে। এটার ভুলের মাত্রা এতটাই কম, ঠিক আছে, কোটি কোটি ভাগের 1 ভাগ তোমার ভুলের মাত্রা, মানে 100 কোটি যদি করো সেখানে দেখা যাচ্ছে তোমার ভুলের মাত্রা 1%। তাহলে সেখান থেকে, ঠিক আছে, 1/0 না 0.00 সামথিং, তো ভুলের মাত্রা তো একটা আছেই এটা। তাহলে ওইটাকে আমরা বলতেছি যে খুব কম, 0.001 লিখছি, শেষে একটা 1 দিছি না, একটা সংখ্যা দিলে তাহলে তো ভুলের মাত্রা 0 হয়ে গেল। তাহলে ভুলের মাত্রাটা আমরা কত করলাম, যে খুব খুব কম 0.00001 লিখছি। তাহলে এতটাই যদি ভুলের মাত্রা কম হয় তাহলে অবস্থানের ভুলের মাত্রা সর্বোচ্চ হয়ে যাচ্ছে। আবার যদি আমি এটাকে উল্টা করে লিখি, যে আমি তার অবস্থানটা খুব নিখুঁত ভাবে নির্ণয় করছি, এখন এটা পি দিই, এটা ডেল এক্স দিই, তার অবস্থানে এই যে অবস্থানটা, এই যে ডেল এক্সটা আমি কি করছি, এই ডেল এক্স এর ভ্যালুটা আমি খুব নিখুঁত ভাবে নির্ণয় করছি 0.0000001। তাহলে এই ডেল এক্স যদি এখন আমি খুব নিখুঁত ভাবে নির্ণয় করি, অবস্থানের ভুলের মাত্রা এত যদি নিখুঁত হয়, তাহলে এই ডেল পি দেখো সর্বোচ্চ পরিমাণ ভুল হচ্ছে। তাহলে একটাকে যদি তুমি যত নিখুঁত ভাবে নির্ণয় করো আর একটার ভুলের মাত্রাটা তত হবে। তো এইটাই বলা হচ্ছে, যখন অবস্থান সঠিকভাবে নির্ণয় করা যায় তখন তার ভরবেগটা অনিশ্চিত হয়ে পড়ে, মানে ভরবেগটা সঠিক নির্ণয় করা যায় না। আবার যদি ভরবেগ নির্ভুলভাবে নির্ণয় করা যায় তখন অবস্থান নির্ণয় করাটা অনিশ্চিত হয়ে পড়ে। এটাই হলো তোমার হাইজেনবার্গের অনিশ্চয়তা তত্ত্ব। খুব সিম্পল কনসেপ্ট, যে যখন আমরা তার বেগ জানি তখন তার অবস্থান জানবো না, আর যদি অবস্থান জানি তার বেগ জানবো না। বুঝতে পারছো? আর ভর আর বেগ একসাথে বলা হচ্ছে কারণ ভর যদি গুণ দেই বেগের সাথে তাহলে আসলে কিছু চেঞ্জ হয় না। বুঝছো কিনা? যদি বুঝতে পারো তাহলে আজকের ক্লাস ছুটি দিয়ে দেবো, আজকের ক্লাস যাব না। ঠিক আছে, ফিজিক্সে পড়াইছি। ও আচ্ছা, ফিজিক্স পড়ে বোঝো নাই। সিম্পল ভাবে চিন্তা করো, যে অবস্থান যখন তুমি জানতে পারবা যে এই জায়গাটা আমি অবস্থান করতেছি, তাহলে আমি কত বেগে ঘুরি এটা আমি আর বলতে পারবো না। আমি দৌড়াচ্ছি, এখন বলবা যে থামো, তা আমাকে যদি থামাই দিয়ে বলো যে ওই পোস্টের পাশে দাঁড়ায় আছে, তাহলে আমি কত বেগে ঘুরতেছিলাম তুমি আর নির্ণয় করতে পারবে না। আবার যদি আমি দৌড়াচ্ছি, যখন আমি দৌড়াচ্ছি তখন তুমি বললা যে আমি এত কিলোমিটার বেগে দৌড়াচ্ছি, তখন আমার বেগটা জানো কিন্তু কোন জায়গাটায় দাঁড়ায় আছি এটা তুমি আর বলতে পারবে না। এটাই হলো অনিশ্চয়তা, যে বেগ যদি আমরা জানি তাহলে অবস্থানটা বলতে পারবো না, আর যদি অবস্থান জানি তা বেগ বলতে পারবো। তাহলে নেক্সট ক্লাসে আমরা ওই যে নতুন যে টপিক গুলো অ্যাড করছি ওই টপিক গুলো একটু দেখবো, আর হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী শুরু করবো। ওকে, আল্লাহ হাফেজ। আর সবাই এই যে ক্লাসের তোমরা সবাই একটু শেয়ার দিবা ফেসবুক থেকে, যাতে মেম্বার বাড়ে। মেম্বার না বাড়লে ক্লাস বন্ধ হয়ে যাবে, কিন্তু শেষে 1 মাস পরে দেখা যাবে ক্লাসের মেম্বার যদি কমে যায় তো আমি ক্লাস আর রান করতে পারবো না। ভিলোসিটি কি বললো? দুইটা একসাথে করতে পারবে না জেরিন, দুইটা একসাথে করা যাবে না, একটা একটা তো করা যাবে। যখন তুমি অবস্থান নির্ণয় করবে তখন ভরবেগটা বলতে পারবে না, আর যখন বেগটা নির্ণয় করতে পারবে তখন অবস্থানটা, দুইটা একসাথে পারবে না। দুইটা আলাদা আলাদা ভাবে করা যেতে পারে, কিন্তু দুইটাকে কখনো একসাথে করতে পারবে না। হ্যাঁ, টেলিগ্রামে অ্যাড করে দাও। অবশ্যই যারা যারা ভর্তি হইতে চায় বা যারা পড়তে চায় সবাই অ্যাড করবা, তোমার ব্যাচের সবাইকে অ্যাড করে দিবা। সে পড়ুক আর না পড়ুক, ওই টেলিগ্রাম গ্রুপ ওইটা তো হলো পাবলিক গ্রুপ।
টেলিগ্রাম গ্রুপটা হলো পাবলিক গ্রুপ, সবাইকে অ্যাড করবা। ওই টেলিগ্রাম গ্রুপটা পাবলিক গ্রুপ, তোমার যত ফ্রেন্ড পরিচিত আছে তোমার সাথে পড়ে, তারা এইচএসসি যদি 22 হয় 22-এর গ্রুপে অ্যাড করবা, এইচএসসি যদি 23 হয় 23-এর গ্রুপে অ্যাড করে দিবা। তোমার যত ফ্রেন্ড আছে সবাইকে অ্যাড করবা, যাতে পরবর্তীতে ক্লাসগুলো রান করা যায়। না হলে গ্রুপ মেম্বার যদি কম থাকে, 21-এ কিন্তু অনেক ছিল, 22-এ তোমাদের যদি কম হয়ে যায় তাহলে শেষে আমার ক্লাসই 23-এ যদি কম হয়ে যায়, ক্লাস রান করা যাবে না। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।